আলহামদুলিল্লাহ। তো আমি যেহেতু নন একাডেমিক শিক্ষক এবং একাডেমিকও কিছু ক্লাস নেই। তো সেই সুবাদে ছাত্রদের কিছু কথা এমন যে, শেখ, আপনি যদি আপনার ক্লাসের কিছু অংশ, খণ্ডিত কিছু অংশ অথবা কিছু প্রশ্ন উত্তর যদি আমরা অনলাইনে দেই তাহলে অনেক ভালো হয় এবং আমাদের সাথে সাথে জনসাধারণ উপকৃত হয়। এরকম একটা কথা আমার নিকটে আসে। যার জন্য আজকে আমি একটা খুচরা টপিক নিয়ে কথা বলি, যেটা এদেরই দাবি যে শেখ এই বিষয়টা নিয়ে আপনি স্পষ্ট করেন। তো সেই সুবাদে আমি দুইটা প্রশ্ন এবং তৃতীয় নাম্বার আর একটা বিষয়, এই টোটাল তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। খুবই সংক্ষিপ্ত একটা ভিডিও হবে, যেহেতু আজকে প্রথম। হ্যাঁ, তো তারা বলছিল যে ক্লাসের ভিতরেই তারা ভিডিওটা করবে। তো আমি চিন্তা করলাম যে তোমরা যে ক্লাসের ভিতর ভিডিও করো, আমার ফোকাস টার্গেট কিন্তু তোমরা থাকবে না, ফোকাস টার্গেট থাকবে তখন অডিয়েন্স। তো সেই ক্ষেত্রে আমার সমস্যা হতে পারে বা তোমাদেরও আমানতের খেয়ানত হতে পারে। সুতরাং এই জন্য আমি চিন্তা করলাম যে না, তোমাদের সাথে যেই কথাগুলো হবে সেই কথাগুলোর পরবর্তী রিহার্সাল ভিডিও আমি করবো, সমস্যা নেই, আমি নোট করে নিয়ে আসবো। তো এখানে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে বাংলাদেশে কি শরিয়া ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব কিনা। হ্যাঁ, সম্ভব হলে সেটা কিভাবে। আসলে এখানে এটা জানার জন্য সর্বপ্রথম আরেকটা বিষয় আপনার জানতে হয় যে শরিয়া প্রতিষ্ঠা করার জন্য, শরিয়া বলতে বোঝায় ইসলামিক আইন। ইসলামিক আইনের ভিতরে দুই ধরনের আইন, এক ইন্ডিভিজুয়াল, দ্বিতীয় ইউনিভার্সাল। ইন্ডিভিজুয়াল মানে হইতেছে ব্যক্তিগত জীবনে, অর্থাৎ ব্যক্তিগত জীবনে ইসলামকে কিভাবে ধারণ করবেন সেটা। দ্বিতীয়ত, রাষ্ট্র আমাকে কিভাবে ইসলামকে মানার জন্য সুযোগ দিবে। এখন বিষয় আসেন, রাষ্ট্র আমাকে, আমি আমার ইন্ডিভিজুয়াল মানদণ্ডটা প্রথম বলি। ইন্ডিভিজুয়াল মানদণ্ডের মধ্যে প্রথমে আছে ইসলামিক জ্ঞান সর্বপ্রথম অর্জন করা। দ্বিতীয়ত, নামাজ, রোজা, জাকাত এই বিষয়গুলোতে জোর দেওয়া এবং যাদের উপর হজ ফরজ হয় তাদেরকে হজ করার জন্য তাকিদ দেয়া। এটা হচ্ছে নিজের ভিতরে যেন তৈরি হয় এই রকম পর্যন্ত এলেম এবং তাকওয়া অর্জন করা। এখন এর জন্য যে শুধুমাত্র জিহাদি একমাত্র পথ এরকম না, তাবলিগ একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং দাওয়া সেন্টারগুলো বর্তমানে এগুলো তো, এরা সবার উদ্দেশ্য হইতেছে শরিয়া প্রতিষ্ঠিত করা। কিন্তু আমরা শরিয়াকে মনে করতেছি একটা বড় একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধের মধ্যে অনেক মানুষ মারা যাবে। আপনি দেখেন ইসলামের সূচনা লগ্নে কিছু রাষ্ট্র শরিয়া, তখন তো শরিয়া শাসন আমলই ছিল, তো কিছু রাষ্ট্র দেখবেন যে ইসলামী শাসন ব্যবস্থার অনুকূলে আসছে যুদ্ধের মাধ্যমে, আর কিছু আছে দেখা যায় কি এমনিতেই চলে আসছে, অর্থাৎ তাদের পছন্দ হয়েছে এবং তারা পুরা গোত্রসহ তারা পুরা দেশও ইসলাম ধর্ম গ্রহণ করছে, এরকম আছে ইতিহাসে। আমি লম্বা করতে চাই না, ওইগুলো উঠাতে চাই না। তো সুতরাং শরিয়া প্রতিষ্ঠা করা পসিবল, শুধুমাত্র আমাদের জ্ঞান অর্জন করতে হবে সেই পরিমাণ, যেই পরিমাণ জ্ঞান অর্জন করলে আমরা আসলে বিষয়গুলো বুঝতে পারবো। আমাদের সামনে এরকম বিষয়গুলো কেউ আলোচনা করে না। শরিয়া আসলে অনেক কঠিন একটা বিষয় তুলে ধরছে। যেমন আমাদের এই রাজতন্ত্র, গণতন্ত্র, একটা শাসন ব্যবস্থা থেকে আরেকটা শাসন ব্যবস্থা অনেকটা কঠিন, কিন্তু শরিয়া এমন একটা শাসন ব্যবস্থা এটা একদমই সহজ। এবং যদি কেউ একবার মানে, আমার মনে হয় যে সে শরিয়াতেই অভ্যস্ত হবে। কারণ আমরা এরকম প্র্যাকটিক্যাল বহুত ইতিহাস পড়ছি যেগুলোতে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আপনি যত সমস্যাই আনেন বর্তমানে, যে আমাদের ছেলেদের বেকারত্ব, তারপরে ব্যক্তিগত জীবনে বলতেছি, উম, উম, আপনার আর্লি আর্লি ম্যারেজের যে একটা ইস্যু আমাদের বাংলাদেশে একটা প্রথা একটা আছে যে 21 বছরের পূর্বে বা 22 বছরের পূর্বে ছেলেদের বিয়ে হয় না, আর 18 বছরের পূর্বে মেয়েদের। তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু শরিয়াতে নাই। তো শরিয়ার ভিতরে আরো আগে, এবং ইস্টাবলিশের ব্যাপারটা শরিয়াতে আরো আগে। শরিয়াতে কিন্তু যে আছে এরকম যে আপনি 21 বছর পরে চাকরি নেবেন এরকম না। তো ওইখানে লেখাপড়ার বিষয়টা অনেকটা ভিন্ন। আপনি চিন্তা করেন শরিয়া শাসন আমলে কিন্তু আমাদের এই ইসলামী যত গানের যত পরিধি ছিল সব শরিয়া শাসনাবলী। যখন গণতন্ত্র আসছে, গণতন্ত্র একটা মূল একটা ফান্ডামেন্টাল ফোকাসের ভিতরে কাজ করে, তারা বাহিরে কোনো কাজ করে না। গণতন্ত্রে আপনি দেখেন ব্যক্তিগত জীবন আদর্শ নাই। গণতন্ত্রের ভিতরে আপনি শুধু রাষ্ট্রীয় জীবন ব্যবস্থাটাই পাবেন। কিন্তু শরিয়া এমন একটা জীবন ব্যবস্থা যেটা জীবন ব্যক্তিগত জীবনেও আছে, রাষ্ট্রীয় জীবনেও আছে, সামাজিক জীবনেও আছে। কারণ আপনি গণতন্ত্রের যে সংবিধান,
এই সংবিধানে আপনি কিন্তু ইসলামের সংবিধানকে মিলালে দেখবেন কি বহুত কিছু গণতন্ত্রের মিসিং যেটা শরিয়াতে আছে। তো সুতরাং গণতন্ত্র একটা সংবিধান মাত্র। আর ভিন্ন দিকে আমরা কোরআনকে পাই সংবিধান হিসেবে। তো আপনি বলেন ঐশ্বর বাণী যেটা, যেটা আল্লাহ তাআলার বাণী ওইটা মানে সংবিধান হিসেবে পরিপূর্ণ হবে না গণতন্ত্র হবে। সুতরাং আমি যদি গণতন্ত্র নিয়ে কথা বলি এটা অনেকটাই মানে ভঙ্গুর অবস্থায় উপস্থিত হবে। আর অন্যদিকে শরিয়ার ব্যাপারে যদি আমরা বলি, শরিয়া মোটা মোটা কিছু জিনিস, মোটা মোটা কিছু জিনিসের আন্ডারে, যেমন ইসলাম যদি কেউ কালিমাকে বিশ্বাস করে, নামাজ এবং রোজা হজ জাকাত, আপনি দেখবেন মানে মুফাসসালে 7টা বিষয় যদি কেউ মানে তার মানে সে ইসলামের পরিপূর্ণ বিষয়গুলো মানতে বাধ্য। যেমন সে যদি মানে অদৃশ্য ফেরেশতাদের উপর, তখন সে চিন্তা করবে যে আমার কাঁধে দুজন ফেরেশতা বা আমার এইদিকে দুজন ফেরেশতা আছে যারা আমার গুনাহগুলো লিপিবদ্ধ করতেছে, এবং কবরে দুজন ফেরেশতা আছে। অর্থাৎ ওই একটা মানার কারণে সবগুলা চলে আসছে। আর এই বিষয়গুলা দেখেন আল্লাহ তাআলার থেকে বর্ণিত বিধায় এইভাবেই আসছে এবং পরিপূর্ণ মনে হয়। আপনি গণতন্ত্রের একটা কথা যদি আপনি এক লাইন বলেন, দেখবেন আরো 10টা লাইন ছুইটা গেছে এটা থেকে। আরো 10টা বিষয় এটা থেকে বের হয়ে গেছে। অর্থাৎ পরিপূর্ণ করতে পারে নাই বা পারে না। এবং এইজন্য ইসলাম এবং শরিয়া সম্পূর্ণ আমি মনে করি ব্যক্তিগতভাবে, আমি জানি না কে কিভাবে মনে করে। আমি মনে করি যে শরিয়া সমস্ত সমস্যার সমাধান শরিয়ে। এবং আপনাদের যারা এখনো যারা বুঝেন না এবং না বুঝা শরিয়া শাসন ব্যবস্থা কেমন কঠিন করেন যে আসলে আপনার মেয়েদেরকে পর্দা করানো, ছেলেদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো। আসলে এই বিষয়গুলা তো রাষ্ট্রের হুকুম জারি করা। রাষ্ট্র এদের উপর হুকুম জারি করবে যে তোমরা মানতে বাধ্য। এখন আসেন মেয়েদেরকে শালীনতায় রাখা এটা তার বাবা-মার দায়িত্ব। এটা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র এসে তার মানে হাতে পায়ে মারতে পারবে না বা উম অন্য কিছু করতে পারবে না। রাষ্ট্রের এই দায়িত্ব। রাষ্ট্রের দায়িত্ব হইছে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা। আমি শরিয়ার মানে সবচেয়ে যেই জিনিসটা পাইছি, মুসলিম অমুসলিম রাষ্ট্রের সবার সর্বোচ্চ নিরাপত্তা দেয়া। এখন আমাদের মাঝে গণতন্ত্রের সবচেয়ে বড় যে মিসিংটা এটা হচ্ছে এইটাই। দেখেন মানুষ কিভাবে মারা যাইতেছে। আমি এগুলো নিয়ে আর মানে ওই দিকে যাইতে চাই না। তো আমি শুধু পজিটিভ সাইডগুলো বইলে যাইতে চাইতেছি। তারপরে আসেন সর্বোচ্চ নিরাপত্তা তৈরি করা। দ্বিতীয়ত আমাদের ইবাদতের ব্যবস্থাগুলো সুন্দর করা। যেমন ধরেন আমার চাকরি যদি সকাল 8টা থেকে নিয়ে সেরা রাত 8টা পর্যন্ত হয়, এর ভিতরে আমাদের নামাজের ব্যবস্থাগুলা তৈরি করা এবং আমাদের মানে সুন্দর জীবন ব্যবস্থার জন্য যদি খাবারের প্রয়োজন হয় সেটাও মানে খাবারের সময় দেয়া। হ্যাঁ? সুন্দর জীবন ব্যবস্থার জন্য অবশ্যই খাবার প্রয়োজন। তো ওই জিনিসগুলাকে নিয়ে আলোচনা করতে শরিয়ার কাছে। শরিয়ার আরো অনেক দিক আছে। আমি সবগুলা দিক নিয়ে কথা বলতে চাই না। এইজন্য না যে শরিয়া তো অনেক ব্যাপক একটা জিনিস। তো স্থান ভেদে কিন্তু আমাদের ইসলাম ধর্মের কিছু নিয়ম নীতি পরিবর্তন হয় এবং এই পরিবর্তনটা করে নীতি নির্ধারকরা, এটা যে কেউ চাইলেই পরিবর্তন করতে পারে না। এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে যে আপনি তাইলে মানে কোরআনকে এক একজন এক একভাবে নেবেন না। আমাদের কোরআনের আয়াত অনুযায়ী নিব। আমাদের মূল উদ্দেশ্য থাকবে আল্লাহ তাআলার ইবাদত করা এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা, করিবুল্লাহ হওয়া। এতটুকু আমাদের মূল উদ্দেশ্য। আমাদের ব্যক্তিগত জীবন দেয়া হোক, রাজনৈতিক জীবন দেয়া হোক, পারিবারিক জীবনে হোক, যে কোনোভাবে আমি আল্লাহ তার নিকটে যাওয়া, এটাই আমাদের মূল মাকাসাদ থাকে। শরিয়ার মাকাসাদ থাকে আরকি। তো এখন এটা করতে গিয়ে যদি আমার কথার কথা ধরেন, সৌদি আরবে তারা নামাজ পড়ে প্রথম ওয়াক্তে। মানে ওয়াক্ত হয়, আজান দেই, নামাজ পড়ে ফেলে, সবাই নামাজ পড়ে। কিন্তু আমার দেশে দেখেন ওয়াক্ত হয় 12:30টায়। আজান দেই 1টায়, নামাজ পড়ি সোয়া 1টা অথবা 1:30টায়। আসরেও সেম, সেম। ওয়াক্ত হয় 3টা 35, আজান দেই 4টায়, 4:30টায় নামাজ পড়ি। আরো পরেও পড়ি। মাগরিবটা সময় মতো যদিও পড়ি। কিন্তু দেখেন আবার এদিকে এশা সেম, সেম। আ ০.৫ ঘন্টা। তো এই যে এই আমাদের দেশের মধ্যে এই যে এই যে দেরি কইরা পড়ে নামাজটা, এটা মূলত আমাদের সময়ের সাথে ব্যালেন্স কইরা। যেমন ধরেন যদি সৌদি আরবে জোহরের পরে তারা কেউ ওইরকমভাবে ঘুমায় না। তো জোহরের খাবার-দাবারের পরে তারা কিন্তু আপনার এই নামাজের জন্যই প্রস্তুতি গ্রহণ করে বা বইসা থাকে যে আসর হবে, আসরের পর থেকে মাগরিব অব্দি দীর্ঘ সময় থাকে। কিন্তু আমার দেশে কিন্তু জোহরের পরে সবাই একটু আরাম করে বা অধিকাংশ যারা চাকরি করে না তারা, ব্যবসা-ট্যাবসা করে তারা। জোহরের পরে আরাম করে। তো আসর অব্দি একটু লং সময় না পাইলে দেখা যায় তাদের মনে হয় যেন সময়টা অনেক মানে অহেতুক চলে গেল। এবং আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা মানুষ একটু চা-টা খায়, আড্ডা-উড্ডা করে। তো এইরকম বিষয়গুলোর জন্য মানে আমাদের জনজীবন মিলাইতে গিয়ে কিন্তু খুব সুন্দর একটা নিয়ম নীতি মানে খুব
ঘন ঘন নামাজ হলে আমাদের জন্য কষ্ট হতো। আমার মনে হয় ব্যক্তিগতভাবে, আমি বিষয়টা অনুধাবন করি এবং এটা মনে করি যে বাংলাদেশে এই নিয়মগুলা খুবই বেটার করছে তারা। এটা বেটার, এটা বাংলাদেশের জন্য প্রযোজ্য। কিন্তু আমি যখন আবার বাহিরে যাই বা অন্য কোনো দেশে যাই, তখন আমার ওইটা আবার মানতে সুবিধা যে হ্যাঁ, এই জায়গার জন্য এটা আবার সুবিধা, কারণ জীবন ব্যবস্থা এখানে একটা পরিবর্তন হয়। তো বিষয় যেটা, যে স্থান ভেদে আমাদের শরিয়ার আইনগুলো ভিন্ন হয়। তো সেই ক্ষেত্রে কোনো প্রশ্ন থাকে না যে আফগানিস্তানের শরিয়া আইন এবং আম, হুম, ইয়েমেনের শরিয়া আইন এবং রাশিয়ার শরিয়া আইন এবং ইন্ডিয়ার শরিয়া আইন, পাকিস্তানের শরিয়া আইন, যদি তাদের শরিয়া আইন হয়, তাদের সাথে আমাদেরটা কখনোই মিলবে না। আমাদেরটা আমাদের স্থানীয় জনমানুষের সাথে মিলাইয়া তারপরে শরিয়া আইন আসবে। এবং শরিয়া আইনের মোটা দাগের মধ্যে কয়েকটা বিষয় আছে, আমি যদি বলি, এখানে লেখা আছে আমার কাছে। আমি শরিয়া নিয়ে খুব ভালো ওই দিন রিসার্চ করছিলাম। হ্যাঁ, শরিয়া আইনের মধ্যে যদি ইন্ডিভিজুয়াল মানদণ্ডের কথা চিন্তা করেন, তারপর সর্বপ্রথম আসছে ইবাদা। ইবাদার মধ্যে আছে নামাজ আদায় করা, রোজা রাখা, জাকাত। এই তিনটা জিনিস বাধ্যতামূলক করা। এটা ব্যক্তিগত জীবনে, কিন্তু এটা কিন্তু রাষ্ট্র করবে এরকম না। তারপরে আসেন হজ, যাদের সামর্থ্য হয় তারা। দ্বিতীয়তে আখলাক, উত্তম চরিত্র অর্জন করা, নিজের দায়িত্ব। এটার জন্য কিন্তু আপনি সায়েল, অর্থাৎ আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি কেন সুন্দর চরিত্রের অধিকারী হলেন না, আপনি কেন মানে ওই রকমটা নিলেন না। এটা, এটার আগে আমার উচিত ছিল মনে হয় ইউনিভার্সাল মানদণ্ড আলোচনা করা। আচ্ছা, আমি উল্টা করি, সমস্যা নেই। তৃতীয়ত আসে আমার ফরজ ওয়াজিব, আল্লাহ আল্লাহ তাআলা যে হুকুম আহকাম বিধানগুলো, এগুলোর ব্যাপারে সম্পূর্ণ জ্ঞান রাখা। তারপরে আসেন, হ্যাঁ, অপছন্দনীয় জিনিস, যে মাকরুহাত বিষয়গুলোকে জানা। এর বাহিরে আর কোনো কিছু নাই আমি মনে করি, বা আরও থাকলেও আমার দেশের জন্য, বাংলাদেশের জন্য ওইরকম আহামরি কিছু নাই। এবং আমাদের শরিয়া আইন মানতে গেলেও যে আমার এই আপনার কিতালের মাধ্যমে আসতে হবে বা জিহাদের মাধ্যমে আসতে হবে, এরকম কোনো কথা নাই, যেহেতু আমাদের রাষ্ট্র আমাদের অনুকূলে আছে। তো এখন আসেন ইউনিভার্সাল মানদণ্ড, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। এটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা নিয়ে আমাদের মূল আলোচনা। পূর্বটা গেলো ব্যক্তিগত জীবনে, এটা হচ্ছে রাষ্ট্রীয় জীবনে। রাষ্ট্রীয় জীবনে যদি আমরা চিন্তা করি, হিফজাদ দিন, ধর্মকে সংরক্ষণ করার জন্য, ধর্মকে সঠিক ধর্ম চর্চার জন্য যা যা করণীয় রাষ্ট্র তা তা করবে। যেন কোনো বিদাত, যেন কোনো নতুন নব্য কোনো বিষয় যেন আসতে না পারে ইসলামে। কোরআন এবং হাদিসে যা যা বর্ণিত তাই যেন হয়, এটা রাষ্ট্রের উচিত সর্বপ্রথম। দ্বিতীয়ত হিফজান নফস, মানব জীবনের রক্ষা, মানব জীবনের মানে নিরাপত্তা দেয়, আমি যেটা পূর্বে বলছিলাম। তৃতীয়ত হইতেছে হিফজাল আকল, অর্থাৎ সঠিক জ্ঞান। সঠিক জ্ঞান মানুষকে প্রদান করার জন্য ইসলামী শিক্ষা ব্যবস্থা, হোক একাডেমিক, নন একাডেমিক, যে কোনোভাবে হতে পারে। একাডেমিক শিক্ষা ব্যবস্থা আমরা স্কুল কলেজে পড়ি। নন একাডেমিক বলতে কি, ধরেন আপনি 20 জন 25 জনকে একটা মানে কোর্স সিস্টেমে একটা মানে বিষয় জানাইতে চান, তো ওই রকমটাকে বলে নন একাডেমিক। আমি এটা ইয়া করি। তো একাডেমিকও হতে পারে, নন একাডেমিকও হতে পারে। চতুর্থে আসেন হিফজাল মাল, ওই ব্যক্তিগত সম্পদ, মানুষের যে সম্পদ আছে, ধরেন কারো জায়গা যেন কেউ নিতে না পারে, কারো অর্থ সম্পদ যেন কেউ আত্মসাৎ করতে না পারে, বোনের সম্পদ আত্মসাৎ যেন ভাই করতে না পারে। তো এই ব্যাপারে সচেষ্ট হয়, এগুলো সরকারের, বাংলাদেশ সরকারের জন্য সবচাইতে বড় মানে জরুরি। তারপরের যে বিষয়টা সেটা হইতেছে আপনার বিচার ব্যবস্থার একদম পুঙ্খানুপুঙ্খানু কোরআনে বর্ণিত বিচার ব্যবস্থাকে নিয়ে আসা। এখন আসেন, কেউ যদি চুরি করে, কি পরিমাণ চুরি করলে তার হাত কাটা হবে, এটার কিন্তু একটা নির্দিষ্ট একটা ইয়ে আছে। কেউ 100 টাকা চুরি করলে এই জন্য তার হাত কাটা হবে এরকমও না। এখন আসেন বাংলাদেশে হাত কাটলে এটা বিশ্রী লাগবে। তো আমরা হাত কাটার স্থানে অন্য কোনো শাস্তি, যে ফুকাহায়ে কেরাম যারা আছে, আহ, যারা এই ধর্মীয় বিষয়ে খুব পণ্ডিত, তাদের মাধ্যমে যায় না কিভাবে ব্যবস্থা নেওয়া যায়, ওই চিন্তাধারায় বাংলাদেশকে হাঁটতে হবে। বিচার ব্যবস্থায়, তো বিচার ব্যবস্থায় আরও কিছু জটিলতা আছে। ওই জটিলতাগুলোর মধ্যে আমি মনে করি যদি ইসলামী শরিয়া আইন বা ইসলামী শাসন ব্যবস্থা আসে, তাহলে কিন্তু পসিবল। এখন আসেন, এই গণতন্ত্রের মাধ্যমে কি ইসলামী শরিয়া আইন পসিবল কিনা। তো আমি বিভিন্ন ইসলামী দল, এদের সাথে কথা বলা এবং এদের মানে সাংবিধানিক বিষয়গুলো জানা, তো কারো সংবিধানে আমার নিকট পরিপূর্ণ মনে হয় নাই, একটা দল ব্যতীত, ওই ওই একটা ইসলামী দল ব্যতীত। ওই ইসলামী দলটার সাংবিধানিক কাঠামোতে আমি মনে করি যে হ্যাঁ, তারা চাইলে শরিয়ার পরিপূর্ণ আইন বাস্তবায়িত না করতে পারলেও তারা 90%
বাস্তবায়িত করতে পারবে বলে আমার ধারণা। এখন আরো কিছু প্রশ্ন রয়ে যায় যে গণতন্ত্রের ভিত্তিতে গিয়ে আসের আপনি ইসলামী মানে শাসন ব্যবস্থা কায়েম করবেন, এই বিষয়টা কেমন হাস্যকর না? তো আসলে বিষয়টা হাস্যকরই। তো আমি পূর্বেই বিষয়টা স্পষ্ট করছি যে আহ, ইসলাম এবং শরিয়া আইন এবং শরিয়া আইনটা স্থানভেদে পরিবর্তিত হয়। যেরকম কথার কথা ধরেন আমার বাংলাদেশে কিন্তু আফগানিস্তান যেভাবে আমেরিকার দূষররা যেভাবে ঘাঁটি বাঁধছিল, আমার দেশে কিন্তু এভাবে ঘাঁটি বাঁধেনি, আমার দেশে ভিন্নভাবে। সুতরাং আমার কৌশলটাও ভিন্ন হইতে হইব। আফগানিস্তানের মতো এখন আমি কাকে মারবো, যাকে মারবো দেখবো কি আমার খুব ক্লোজ এক বন্ধু সেই রয়্যাল এজেন্ট হয়ে বসে রয়েছে, তো তাকে আমি কিভাবে মারবো, তাই কিভাবে দেশ ছাড়া করবো, পসিবল না। সুতরাং মানে আমার দেশে যেটা এটা হচ্ছে যে টাকার বিনিময়ে তারা অন্যর হয়ে কাজ করতেছে, নিজের দেশের সম্পদ অন্যের কাছে মানে ওপেন করে দিয়েছে। তো এই বিষয়টা এক এক দেশের জন্য এক এক রকম। তো বাংলাদেশের পরিস্থিতিতে যেহেতু কৌশল ভিত্তিক তারা আগাইতেছে, আমাদেরও কৌশল ভিত্তিক আগাইতে হবে। আপনি বর্তমানে বাংলাদেশের গণতন্ত্রের বাহিরে গিয়া ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা এটা পসিবল না। তো এটাই বলছিলাম যে স্থানভেদে আমাদের শরিয়া আইনেরও কি হয় পার্থক্য, তারতম্য আসে। গেল প্রথমটা। দ্বিতীয় কথায় আসেন, এখানে যদি আরো কথা আছে অনেক, কিন্তু আমি বিস্তারিত করতে চাই না, অনেক লং টাইম। আমি এই কয়েকটা মানে এই প্রশ্নটা অনেক দীর্ঘ একটা মানে ক্লাস ছিল, প্রায় 7টা ক্লাসের পরে গিয়ে এই বিষয়টা এদের সাথে মানে খোলাসা হয়েছে, আর প্রতিটা ক্লাস 2.5 ঘন্টা করে হয়। তো দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে কাঠামোগত ইসলাম বিদ্বেষ। ইসলামের সব বিধানকে তারা অস্বীকার করবে না, কিছু বিধানকে তারা অস্বীকার করবে। যেমন তারা মনে করে যেটা যে ইসলাম আসলে কোনো একটা মতবাদ অথবা কোনো একটা কাল্ট, যে সে শুধু আমার ধর্মীয় জীবনে কাজে লাগবে, রাজনৈতিক জীবনে সে আসবে না, বা ব্যক্তিগত জীবন আসবে না, পারিবারিক জীবন আসবে না। কিন্তু ইসলামকে তারা ওই বুঝাটাই ভুল, বা তারা বুঝেও না বুঝার বাহানা করে, মূলত উদ্দেশ্য হচ্ছে এটা। ইসলাম কোনো একটা মতবাদ বা কোনো একটা কাল্ট নয়। ইসলাম সর্বসম্মত যদি একটা ধর্ম, সর্বসম্মত একটা ধর্ম, সেটা মানব জীবনে পরিপূর্ণভাবে লাগবে। এখন পরিপূর্ণভাবে সমাধানও হবে এটা। এখন সমাধানের জন্য একটা মানুষের জীবনে রাজনৈতিক জীবনও থাকতে পারে, পারিবারিক জীবনও থাকতে পারে, ব্যক্তিগত জীবনও থাকতে পারে, ব্যবসায়িক জীবনও থাকতে পারে, সামাজিক জীবনও থাকতে পারে। সবার যে রাজনৈতিক জীবন আছে তা না। যেমন আমার হইতে পারে কোনো একটা নাই, অন্যজনের কোনো একটা নাই, সে রাজনীতি করে না, সে ব্যবসা করে না, সে চাকরি করে, তার ওই সেক্টরই লাগবে। অর্থাৎ ইসলামের সংবিধান যেটা কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ, এইটা প্রত্যেকটা মানুষের প্রতিটা জীবনে জীবনে লাগবে। কেন? কারণ আপনি দেখেন গণতন্ত্রের উৎপত্তি এবং গণতন্ত্রের সংবিধানের ধারা, আর ইসলাম ধর্মের সংবিধানের উৎপত্তি এবং ইসলাম ধর্মের সংবিধানের ধারা এবং এটার বাস্তবায়নটা, এটা মানে খুবই ভিন্ন। খুবই ভিন্ন কেন বললাম, যে দেখেন কোরআন ওই সময় বর্ণিত হইতো যে সময় কোনো একটা সমস্যায় পতিত হইতো। আল্লাহ রাসূল কোনো একটা সমস্যায় পড়ছে, যেমন ধরেন সমাধান দিতে পারতেছে না, কুফাররা বিভিন্নভাবে প্রশ্ন করতেছে, অথবা যেমন ধরেন কথার কথা নারী পর্দার বিষয়গুলা, তারপর মদের বিষয়গুলা, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলা মানে সময় সময় আসছে, যখন যে সমস্যা হয়েছে ওই সমস্যা। অর্থাৎ প্র্যাকটিক্যালি জীবনে কিভাবে লাগে, কিভাবে সমস্যাগুলো আসে, কিভাবে সমাধান হয়, এই বিষয়গুলো নিয়েই কিন্তু আপনার তৈরি হয়েছে ইসলামী শরিয়া আইন ব্যবস্থা। দ্বিতীয় অন্যদিকে আসেন, বর্তমানে প্রচলিত গণতন্ত্র আমাদের দেশে, অন্যান্য দেশে রাজতন্ত্র আছে, হ্যাঁ, পরিবারতন্ত্র আছে, অনেক কিছু আছে, আমি এখানে কথা বলতে চাই না। তো গণতন্ত্র এবং শরিয়া আইন এই দুইটা বিষয় নিয়ে, তো শরিয়া স্পষ্ট এবং শরিয়া কোনো এত কঠিন বিষয় না। হ্যাঁ, তো গণতন্ত্রের মধ্যে অনেক কিছু মিসিং থাকবে যেটা শরিয়াতে মিসিং না। তো গণতন্ত্র নিয়ে আমি মিসিং বিষয়গুলো, শুধু মিসিংগুলো নিয়ে আমি একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমার ক্লাসে গত 2 দিন আগের ক্লাসে গেল মিসিং গণতন্ত্রে কোন কোন জিনিসগুলো নাই যেগুলো ইসলামে আছে, এবং ইসলামে এমন বা শরিয়াতে এমন কোনো বিধান আছে বা এমন কোনো বিধান নাই যেটা আপনার ওই গণতন্ত্রে আছে, বা গণতন্ত্রে এমন কোনো বিধান আছে যেটা শরিয়াতে মিসিং, এরকম নাই। এই দুইটা বিষয় নিয়ে আমি আলোচনা করছি। তো দ্বিতীয়ত ইসলাম কাঠামোগত বিদ্বেষটা যেটা বলতেছিলাম, কাঠামোগত বিদ্বেষের যে উদ্দেশ্য, সেটা হইতেছে আপনার এই দেখবেন যে একটা এলাকার মধ্যে যদি 10 জন চাই, যে 10টা মানুষ চাইতেছে যে
এদিকে একটা রাস্তা হোক, বড় একটা রাস্তা হোক, তো মানুষের জন্য সুবিধা হবে। তখন আহ, একজন মানুষ উল্টা দাঁড়াবে, কারণ তার কাছে কোনো না আছে জ্ঞান, সামাজিক আধিপত্য, কোনো কিছুই নেই। এখন সে চিন্তা করবে, আমি যদি এখানে রাস্তাটা না করার ব্যাপারে কথা বলি, তাহলে সবাই আমার দিকে ফিরে তাকাবে, আমি তো পিছনে বসে রয়েছি, আমাকে তো কেউ চিনে না। তো আমি চর্চিত থাকার জন্য না, রাস্তাটা হইতে পারে না। মানে আমি আমার ব্যক্তিগত জীবনে একটা উদাহরণ দিই। আমাদের একটা মসজিদ, সেই মসজিদে তো সৌন্দর্য বর্ধনের বিবেচনা যদি করা হয় এবং জায়গার সংকুলানের ব্যাপার যদি বলা হয়, তাহলে দরজা হবে একদিকে, মসজিদের দরজা হবে একদিকে। তো মসজিদের পিছন সাইডেও একটা মানে গ্রাম বা একটা এলাকা আছে। তো এরা চাইলে কিন্তু ঘুইরা মসজিদের ফ্রন্টে ঢুকতে পারে। তো একজন এখানে সমাজের সবাই একমত, একজন ব্যক্তি, সে শুধুমাত্র একজন ব্যক্তি বলতেছে যে না, আমার এই দরজা একটা পিছনে থাকবে। তিনটা দরজা সামনে দেওয়ার কথা, দুইটা হবে সামনে, একটা হবে পিছনে। তো মসজিদটা মানে বিশ্রী অসুন্দর হয়ে যাবে। যদিও আমি মনে করি যে পিছনে দিলে আমার জন্য সুবিধা, আমার বাসাও পিছনে ছিল। তো ওই সময় ওনার এই কথাটার, তখনই আমি বুঝছি যে আসলে উনি যেটা বলছে, উনিও জানে যে এখানে ওনার কোনো অর্থ নাই, উনি কোনো টাকাও দেয় নাই, এবং উনি সমাজেরও কেউ না, মানে সমাজের কেউ কিন্তু মসজিদের কেউ না। হ্যাঁ, মসজিদে ওনার কথা ভ্যালু দেওয়া হবে না। তারপর উনি বলছে এই জন্য যে উনি চর্চিত হইতে। তো এই 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 যে একটা মেথড, এটাই বর্তমানে আপনারা দেখবেন কি শাহবাগীরা বলেন, ইসলাম বিদ্বেষীরা বলেন, বর্তমানে আপনি মির্জা ফখরুলের ওই রকম, মানে মির্জা ফখরুল বলেন আর ওই ফজু পাগলা বলেন, এদের আসলে আলোচনাতে ওই রকম কোনো মানে গান গর্বের আলোচনা নাই, যেটা ভিন্ন বিপরীত দলের আছে তাদের ওইটা নাই। তো এই জন্য তারা করে কি, তাদের ওই টেকিং গুলো, যে আসলে আমরা শরিয়া আইন মানি না, এই না মানার কারণে কিন্তু এর নামটা একটু আসছে, যে সে শরিয়া আইন মানে না। আর সে যদি মানতো না, না মানতো না, তার ভিতরে রাখতো, তাহলে কিন্তু সমস্যা, যে কেউ আলোচনা করে, কিন্তু সে এটা বলছে এই জন্য যে আমি এটা মানি না। যেমন ধরেন কথার কথা, আমি যদি আমি মহিষের গোস্ত খাই না, তো বলার দরকার কি, তুমি খাও না তো না খাও, বাস ভালো কথা। তো আমি বলার মূল উদ্দেশ্য হইতেছে আমি সবার সামনে ফোকাসে আসা, যে আমি আসলে এটা খাই না, আমি আসলে একটু মানে পশ টাইপের লোক, এইরকমটা বুঝাই। তো এটা বোঝানোর জন্য, তো সুতরাং তাদেরও ইসলামগত কাঠামোগত বিদ্বেষটা এইখান থেকেই। সুতরাং দেখবেন তাদের মানে বাবা মার বিবাহ ওই সেম সিস্টেমে হয়েছে, ইসলামিক আইন মোতাবেক, এবং তার জন্মের পরে আকিকা বলেন, তার নাম বলেন, সবই ইসলামিক আইন মেন। তো তার জীবন ব্যবস্থা ইসলামিক আইন আছে, তার বৈবাহিক জীবনে ইসলামিক আইন আছে, পারিবারিক জীবনে দেখবেন কি ওই সম্পত্তি বন্টনের সময় ইসলামিক আইনই মানবে। হ্যাঁ, মৃত্যুর পরেও জানাজা, হ্যাঁ, সবকিছুই যাবে, কিন্তু রাজনৈতিক জীবনে ওনারা চায় না। কারণ রাজনৈতিক জীবনে চাইলে ওনাদের অনেক মানে অনেক কিছুই বললাম না, যে শরিয়াতে অনেক কিছু আছে যেগুলো আপনার গণতন্ত্রে নেই, গণতন্ত্রে মিসিং, ওই মিসিংগুলোর সুযোগ তারা নিতে চায়। যার কারণে তারা ইসলামকে মানে তারা বলতে চায় যে একটা মতবাদ, জাতীয়বাদ যেমন একটা মতবাদ, এটা কোনো মানে আহ, ধর্ম বা কাল্ট না। কাল্টও ভালো, মতবাদ থেকে কাল্ট ভালো, মানে একটু পরে। আর কাল্ট থেকে তো পরিপূর্ণ ধর্ম, প্রত্যেকটা ধর্মই পরিপূর্ণ, প্রত্যেকটা ধর্ম না, ইসলাম ধর্ম পরিপূর্ণ, প্রত্যেকটা ধর্ম না, প্রত্যেকটা ধর্মই পূর্ণতা পাওয়ার চেষ্টা করে, কিন্তু অনেক খুঁত থাকে আর কি। তো ইসলাম ধর্মের একমাত্র ধর্ম যেটা পরিপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন উত্তর গেল। তো আজকে আমাদের এই কথা এই দুইটার মাঝেই থাক। আর কথা না বলে অনেক লং টাইম কথা হয়েছে। তো ইনশাআল্লাহ পরবর্তী প্রশ্ন খুব সুন্দর একটা টপিক নিয়ে আসবে। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর ওর লাস্ট একটা কথা আমি বলি, যে আপনারা খিলাফা শাসন ব্যবস্থা নিয়ে যদি জ্ঞান অর্জন করতে চান, তাহলে এই বইটা মানে আমার দেখা, মানে বর্তমানে নতুন লেখা হয়েছে। লেখকও খুব ভালো, আমি লেখকের নাম নাই বলি। তো আলহামদুলিল্লাহ, খিলাফা এই বইটা আপনারা নিতে পারেন।